দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যর নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করছি দেশের আইটি খাত এবং সেই সঙ্গে প্রযুক্তি পণ্যের যে বাজার, সেই বাজারের এখন বর্তমানে যে সম্ভাবনা, সেই ক্ষেত্রে সমস্যা এমনকি ঝুঁকি, সেগুলোর ব্যাপারে কি করণীয় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনার জন্য অতিথি হিসেবে পেয়েছি রায়ান্স কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব আহমেদ হাসান জুয়েল। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। যে আলোচনার শুরুতে আমি একটু পেছন ফিরে তাকাতে চাই। 90-এর দশক, যখন হয়তো বাংলাদেশের মানুষ এখনও কম্পিউটারের সাথে পরিচিত হয়নি পুরোপুরি, এবং আমরাও তখন ছোট ছিলাম, তখন সবেমাত্র আমরা কম্পিউটারের নাম শুনতে শুরু করেছি। ঠিক তখন বাংলাদেশের মানুষের কাছে কম্পিউটার পৌঁছে দেয়া, পরিচিত করে তোলা যে কয়েকজন ব্যক্তি এখানে বড় ভূমিকা পালন করেছে, তার ক্ষেত্রে আপনিও একজন। তো এই যে 90-এর দশক থেকে শুরু করে আজকে 2026 সাল, 3 দশকেরও বেশি সময়, এই যে প্রযুক্তি পণ্যের এই বাজারটি আসলে কতখানি রূপান্তর ঘটলো সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। 90-এর দশকে অবশ্যই মার্কেট কিংবা বাংলাদেশের কম্পিউটারের বাজার খুব ছোট ছিল, সংকুচিত ছিল। জি, বাংলাদেশের মতো একটা ডেভেলপ কান্ট্রি যে ধরনের যে অবস্থাতে, সেখানে কিন্তু একটা স্ট্রাগলের ভিতর দিয়ে তখন আমরা চলছিলাম। জি, যাই হোক, তখন অনেক কিছু ওপেন হচ্ছিল এবং 90-এর দশকে সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছিল তখনকার সরকার এইটার উপরে সমস্ত ডিউটি এবং ভ্যাট, যেটা নাকি প্রায় 30%-এর মতো বেশি ছিল, জি, ইম্পোর্টের পরে প্রায় 30%-এর বেশি দিতে হতো। জি, ওনারা এটাকে উইথড্র করে নিয়েছিল, জিরো করে দিয়েছিল আচ্ছা, এক ঘোষণায়। সেটা কিন্তু ওনারা মানে ওই নিয়মটা প্রায় 8-10 বছর একটানা চলে। আমার ধারণায় ওই সময় কিন্তু একটা কম্পিউটারের বড় ধরনের পেনিট্রেশন হয়ে গেছে সাধারণ মানুষের ভিতরে। কম্পিউটার কিন্তু মানুষ ব্যবহার হয় ফ্যামিলিতে অথবা অফিস আদালতে। আমি যদি অফিস আদালতকে আরেকটা সেগমেন্ট বলি, এরপরে গভর্নমেন্ট আরেকটা যদি সেগমেন্ট বলি, ওই পেনিট্রেশনটা ছিল সাধারণ মানুষের ভিতরে। এখন যে আমরা দেখি ই কমার্স অথবা ব্যক্তি উদ্যোগ, ব্যাপক প্রবণতা, আমার ধারণা এটা 90-এর দশকের কন্ট্রিবিউশনের একটা কারণ। ওই সময় সরকারের যে নিয়মটা, সেটি আসলে এই বাজারকে সম্প্রসারণে সহায়তা করেছে, অনেক সহায়তা। যদি অনেক এছাড়া অন্যান্য অনেক নিয়ম, অনেক টেকনোলজি ডেভেলপমেন্ট, মানুষ মোবাইল আসা, মোবাইলের আরো ওয়াইডার হওয়া, এগুলো তো আছেই, কিন্তু মানুষের ভিতরে কম্পিউটার ভীতি ওইটা চলে গেছে। এটা যে অ্যাচিভ করা যায় এটা ভেবেছে। কম্পিউটারের ভিতরে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে যে ব্যবহার করে তার মনের মতো জিনিসগুলোকে যে তৈরি করা যায়, সেটা যেটাই হোক, সেটা যে প্রোগ্রামিং হতে হবে এমন কোনো কথা নাই, যেটাই হোক, সেটা কিন্তু 90-এর দশকের ওই সিদ্ধান্তটা ছিল। যে কারণে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সরকারের একটা দুইটা পলিসি পুরো নেশন বিল্ডিংয়ে যে বড় প্রভাব পড়ে, সেটা কিন্তু চিন্তা করা যায় না। একটু জাস্ট আমরা হিস্ট্রিটা দেখলে আমরা বুঝতে পারবো। 90-এর দশক তারপরে তো আপনি 2000 সালে রায়ান্স কম্পিউটার চালু করলেন, নিশ্চয়ই আপনার দেখা দেখি আরো অনেকে এই ব্যবসায় চলে আসলো। জি, আমি 2000 সালে ঠিক তখনই আমরা চিন্তা করেছিলাম যে একটা সেন্ট্রালাইজড কম্পিউটার মার্কেট থাকা দরকার। মার্কেটটা কেন? টু মেক ইট ট্রান্সপারেন্ট, মানুষের কাছে যেন এই বস্তুটা ভয়ের জিনিস না হয়। এই জিনিসটা যে কিনবে, এটার জন্য তাকে যেন চালাক না হতে হয়, এটার জন্য এক্সপার্টকে নিয়ে যেন না কিনতে হয়। সেই জন্য একটা মার্কেট প্লেস, ওপেন ফিজিক্যাল মার্কেট প্লেস, মানুষের ভিতরে এই ভয়টা কিন্তু কাটাতে পারে। এখন হয়তো এত ভাবতে পারি না, দরকার হয় না, যেহেতু অনলাইন মার্কেট প্লেস ওই ভূমিকাটা পালন করে। কিন্তু ওই সময় কিন্তু এটা ছিল যে কেউ একজন কম্পিউটার কিনবে, সাথে একজন লোককে নিয়ে যাওয়া, না জানি এটার মধ্যে কি। আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ, এই বিষয়টা তো ছিল। ওই মার্কেটটা হওয়ার পর তখন আমরা আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিটা করেছিলাম। পুরো একটা বিল্ডিং, বাংলাদেশের মতো জায়গায় একটা কম্পিউটার মার্কেট করাটা কিন্তু নিছক একটা ব্যবসা প্রতিষ্ঠান করা না, এটাও কিন্তু
আমাদের মানুষের ভিতরের এই যে কম্পিউটারের সাথে যে বন্ধুত্বটা সেটা করার জন্য কিন্তু অনেক সহযোগিতা করেছে। এবং ওইটা যেভাবে নাকি প্রসারিত হয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু আমরা অনেক সম্মানের মধ্যে সম্মান পাই, যখন নাকি ওরা বলে যে বাংলাদেশের মতো জায়গায় ওরা ভাবতে পারে না যে এই ধরনের একটা অর্গানাইজড মার্কেট আছে। ওইটাও একটা ভালো ভূমিকা ছিল। আমি আমাদের প্রতিষ্ঠান করেছি তখন 2000 সালে, এবং আমার মেইন টার্গেটটা ছিল কনজিউমার্স, গভর্নমেন্ট কিংবা বড় প্রতিষ্ঠান, ওইটা আমার মেইন, মানে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য ছিল আপনার। এবং বরাবরই ছিল, ওটা এখনো পর্যন্ত আছে। কাজটা কিন্তু কঠিন, আমার হাজার হাজার কাস্টমারকে কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হয়। এখন রায়ান্স কম্পিউটার কত বড় হয়েছে, মানে আপনি ঢাকার বাইরে কতখানি এখন সম্প্রসারণ করতে 25টা পেরেছেন? আউটলেটের মতো 25টার মতো আউটলেট হয়েছে, প্রায় সব জেলা শহরগুলোতে আছে। এখন আরো কিছু কিছু এক্সপ্যান্ড করছে। ঢাকা শহরে আছে 6টা বিভিন্ন জায়গায়। আমাদের ঢাকা ছাড়া আরো করা যেত, কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল যে ঢাকার বাইরের মানুষকে কিভাবে এই আওতার ভিতরে নিয়ে আসে। আমি যখন ঢাকার বাইরে দিনাজপুরে যাই, এটার মানে এই না, আমি যত কুষ্টিয়া যাই, এটা মানে না এই না যে আমি শুধুমাত্র লাভ ওইখানে বেশি, এটা মোটেই লাভ বিষয়টা তখন ওইখানে গৌণ, কিন্তু মানুষকে কিভাবে আমি টোটাল প্রক্রিয়ার ভিতরে ঢোকাতে পারি, মানুষ যেন নিজের চোখের সামনে দেখে, বুঝতে পারে, কনফিডেন্স পায় যে আমি জিনিসটা এখানে থেকে নিচ্ছি, আবার বুঝে শুনে নিচ্ছি, কনসালটেশন পাচ্ছি, আবার আমি যে কোনো সময় ফেরত দিতে পারছি যদি সমস্যা হয়, অথবা ফেরত মানে প্রক্রিয়ার মধ্যে দিতে পারছি, ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছি। এই জিনিসগুলো আমি মনে করি যে ফিজিক্যাল শপ এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য খুব জরুরি দরকার। এই কাজটা আমি, তার মানে আপনি ব্যবসার মধ্য দিয়ে আসলে এটাও চেয়েছেন যে বাংলাদেশে আইটি খাতটা আসলে একটু প্রসারিত হোক, সব মানুষের দোরগোড়ায় যাক, সেই বিষয়টা আপনার মাথায় ছিল? এটা অলওয়েজ আমার ছিল। ব্যবসা বিজনেস মানে হলো উইন উইন। বিজনেস মানে জাস্ট আমার কাছে মনে হয় যে আমি শুধু নিব, বিষয়টা এরকম না। আমি আসলে বিজনেসের ক্ষেত্রে আমি যেটা মনে করি, আগে ভাবা উচিত আমি কি দিব মানে আমি বলছি না দান হিসাবে দিব মানে না আমি মহান হিসাবে প্রমাণ করার জন্য কথাটা বলছি না, মানে মানবিক দায়বদ্ধতার কথা। মানবিক মানে কি, অলওয়েজ আমি আপনাকে যদি উইন করতে চাই, আমাকে আগে ভাবতে হবে আমি আপনাকে কি দিব, আমি কি পাবো। এটা যদি আমি ভাবি, তাহলে আমি আপনাকে উইন করতে পারবো না। সেজন্য অলওয়েজ আমি কি দিব, আমার ক্ষমতায় কতটুকু দিব, কিভাবে দিব, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে যে কনজিউমার সেগমেন্টে যাওয়া উচিত। সেই জন্য এই আউটলেটগুলো, অনেক ধরনের সমস্যা আছে, সবারই আছে বাংলাদেশের প্রেক্ষিতে, তবে আমরা সেটা ওভারকাম করেছি। তবে এটার সাথে সাথে অনলাইন যে প্রেজেন্স আছে, এটাকেও কিন্তু আমরা রেখেছি। আমাদের Ryans.com আছে, যেটা নাকি একদম হোম ডেলিভারি, একদম যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যে কোনো অর্ডার পৌঁছে দিতে পারি। এখন রায়ান্স কম্পিউটার আর কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন? যেমন আমি যেটা জানি যে আগে আপনাদের একটা ছিল, আর্কাইভ ছিল, যে বিভিন্ন টেলিভিশনে যে নিউজগুলো প্রচারিত হলে সেগুলো আপনারা সংরক্ষণ করতেন, সেটি এখনো আছে কিনা, বা অন্যান্য কি কি সেবা আপনারা দিচ্ছেন? হ্যাঁ, এটা একটা আছে, এটা আরেকটা বিজনেস। জি। এই বিজনেসটা হলো যে আপনাদের যত অনুষ্ঠান হয়, রেডিও, পত্রিকায় যত নিউজ হয়, সমস্ত রেকর্ড কিন্তু আমার এখানে লাইব্রেরি ফর্মে আছে সব। গত 2022 সাল, 2002-03 সাল থেকে শুরু করে 24 ঘন্টা প্রোগ্রাম কিন্তু আমার এখানে রেকর্ড করা আছে। তার মানে এটা তো একটা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে এখন অনেক। বলতে পারেন, এটা অনেকটা বলতে পারেন। এবং আমার কাছে আছে কোন ফর্মে, যাতে করে আপনি যদি কোনো একটা জিনিস আর্কাইভাল ইয়েতে যদি চান, আমাদের এইখানে কিন্তু পাবেন। আপনি যদি মার্কেটকে রিসার্চ করতে চান, তাহলে আমাদের এইখানে একটা ডেটা আছে যে কোথায় কত অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে, সমস্ত ডেটা কিন্তু আপনি কিন্তু এখনই বসে বলতে পারবেন এক ক্লিকে গত 5 বছরে কোন সিমেন্ট ফ্যাক্টরি, কোন সিমেন্টের ব্র্যান্ড, কোন কোন চ্যানেলে কতগুলো অ্যাড দিয়েছে, কত টাকার অ্যাড দিয়েছে, কোন প্রোগ্রামের সাথে দিয়েছে। তার মানে তো এটা তো একটা বিশাল রিসার্চও আপনারা করে ফেলছেন। হ্যাঁ, এটা রিসার্চ ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু খুব কাজের। শুধুমাত্র বিজনেস না, আপনি যদি আমাদের এখানকার বাংলাদেশের চলমান সমাজের যে বিভিন্ন
দিকগুলো আছে বিভিন্ন জায়গায় যা যা ঘটছে, যেমন ধরুন আপনি কিশোরগঞ্জের উপরে আপনি নিউজ কাভারেজ গত 15 বছরের দেখতে চান কোনো একটা বিষয়ে, কোনো একটা দিকে, ওই স্পেশালাইজড ওই দিকে কিন্তু আপনি ওই নিউজের টোটাল হিস্ট্রি প্রায় এক ক্লিকেই পাবেন। জি জুয়েল ভাই, এখন আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা তো আলোচনা করছি বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজার নিয়ে, তো প্রযুক্তি পণ্যের মধ্যে তো কম্পিউটার একটা পার্ট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, নেটওয়ার্কিং, সার্ভার, যাই আমরা বলি, এগুলোর মধ্যে আসলে কোনটার বাজার আসলে এখন সবচেয়ে আসলে বেশি, এবং সেটি আসলে আমরা এখনও কি আমদানি নির্ভরতায় আছে আমাদের এই বাজারটার মধ্যে, নাকি আমরা কতখানি নিজেদের সক্ষমতা তৈরি করতে পারলাম? এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু আরও কথা বলতে চাই, তবে তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের আইটি খাত এবং প্রযুক্তি পণ্যের যে বাজার, সেই বাজারের সমস্যা, সম্ভাবনা এবং আগামীর যে রোডম্যাপ, সেসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রায়ান্স কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব আহমেদ হাসান জুয়েল। জনাব, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আমাদের যে প্রযুক্তি পণ্যের যে বাজারের ক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, নেটওয়ার্কিং, সার্ভার, এগুলোর মধ্যে আসলে সবচেয়ে বেশি এখন চাহিদা কোনটা সবচেয়ে বেশি, এবং আর এটি একটি বিষয়। আর হচ্ছে যে আমাদের যে প্রযুক্তি পণ্যের যে বাজারটি রয়েছে, সেটি আসলে এখনও কতখানি আমদানি নির্ভর, এবং আমাদের সক্ষমতা কতখানি তৈরি হয়েছে? আচ্ছা, প্রথমে আগে বলি যে আপনি যে নামগুলো বললেন, যে প্রোডাক্টগুলোর কথা বললেন, প্রথমে মোবাইলটাকে একটু আলাদা করি। জি, কারণ মোবাইল অলওয়েজ সংখ্যার দিক থেকে ব্যাপক এবং তার নিজস্ব একটা সার্কেল আছে, নিজস্ব একটা টেকনোলজি এবং নিজস্ব একটা, আমরা মোবাইলটাকে বাদ দিয়ে রাখি। এছাড়া যদি এদিকে বলেন, তাহলে সবচেয়ে বেশি অবভিয়াসলি এখন ল্যাপটপ চলে, যত কিছু আছে। তারপর পরেই আছে ডেস্কটপ পিসি, এবং ডেস্কটপ পিসির ভিতরে সেগুলো যেগুলো নাকি বাংলাদেশে এখানকার এরা অ্যাসেম্বল করে, মাদারবোর্ড এগুলো কিনে তারপরে অ্যাসেম্বল করে, আর এই দুটো। আর তারপরে আছে অফকোর্স এর সাথে সমস্ত কিছু একে কেন্দ্র করে এবার নেটওয়ার্ক বলেন, নেটওয়ার্ক প্রোডাক্ট বলেন, ক্যামেরা বলেন, এই সব কিছু কিন্তু একে কেন্দ্র করে। এটার পাশাপাশি আরেকটা জিনিস আসছে, কিন্তু প্রমিনেন্ট এত না এখনো, সেটা হলো যে সার্ভিলেন্সের যে টেকনোলজি, সিসি ক্যামেরা এবং এটা এই ফিল্ডের ভিতরেই আছে। কিন্তু এটা তো সম্ভাবনাময়, তাই না? সিসি ক্যামেরার যে বিষয়টা, সম্ভাবনা এখনো কিন্তু মোটামুটি ভাবে মার্কেট সাইজ হিসাবে খুব খারাপ না, ভালো, কিন্তু অবশ্যই ল্যাপটপদের মতো না। আর এগুলোর ভিতরে সবচেয়ে বেশি কাজ করে হলো এগুলো ব্র্যান্ড নির্ভর, কিন্তু ব্র্যান্ড নির্ভর শুধুমাত্র মার্কেটিং এর কারণে না, ব্র্যান্ড নির্ভর এটা বেসিক্যালি টেকনোলজির কারণে। আচ্ছা, এবং আবার বিষয় হলো যে খুব ফাস্ট চেঞ্জিং টেকনোলজির কারণে, এটা হলো আরেকটা চ্যালেঞ্জ। আচ্ছা, তো এই যে এখন যে এআই প্রযুক্তি আসছে, তাহলে সেক্ষেত্রে কি নতুন চ্যালেঞ্জ তৈরি হবে? অবভিয়াসলি একদম ঠিক ধরেছেন। এবং এই যে এআই টেকনোলজি এসছে, এটা অনেকে মনে করেন যে শুধুমাত্র সফটওয়্যারের বিষয়টা বুঝি, চ্যাটজিপিটি শুধু জেমিনাই অথবা এদের বিষয় বুঝি, বিষয়টা আসলে তা না। এটার সাথে গ্রাফিক্স কার্ডের ব্যাপার আছে, গ্রাফিক্স কার্ডের বিষয় আছে, হার্ডওয়্যারের সিনক্রোনাইজেশন রয়েছে, হার্ডওয়্যারের চিপসেটেরও নতুন ধরনের পিসি হচ্ছে, যেটা নাকি এআই এনাবল নাই, এআই পিসি বলতে হবে এটাকে। কেউ এআই এনাবল বলে, কিছু প্রোগ্রাম জাস্ট অ্যাড করে, এটা হলো শুরুর দিককার ইস্যু। কিন্তু ধীরে ধীরে এমন কিছু পিসি তৈরি হবে যেটা নাকি আপনি এআই করবেন। একটু ছোট্ট বলি, সেটা হলো যে এখন যদি আপনি এআই একটা কোশ্চেন করেন চ্যাটজিপিটিতে, এই কোশ্চেনটা কিন্তু তার সার্ভারে যায়, লাইক গুগল, রাইট? আপনি যে গুগলে কিছু লেখেন, এটা কিন্তু গুগলের সার্ভারে গিয়ে গুগল থেকে খুঁজে বের করে দেয়, ক্লাউডে দেয়, পুরো ওর যে ক্লাউড নেটওয়ার্ক আছে ওখান থেকে দেয়। চ্যাটজিপিটিও তাই। অ্যান্ড রবু এখন একটা প্রশ্ন করলো তার ছোটবেলার বন্ধুকে নিয়ে, লেটস সে বন্ধুকে নিয়ে করলেন, এটা তো আপনার সিক্রেসি চান যে আপনার বন্ধুর নামটা যেন এখনই না জানে। আমি আমার কি চিজ সে জানবে কেন, কিন্তু চ্যাটজিপিটি কিন্তু জানলো। চ্যাটজিপিটি তো খুব বুদ্ধিমান, এবং সে জানে আপনাকে প্রটেক্ট করা যায় কিভাবে, আবার এত বুদ্ধিমান, আবার সে জানে কিভাবে আপনার প্রোটেকশন ভাঙাও যায়।
তারপর কি ঝুঁকিও তৈরি হচ্ছে? ঝুঁকি তৈরি হচ্ছে, কিছু ঝুঁকি অলরেডি আছে, এটা কিন্তু মানে অলরেডি আছে, যে কারণে এখন যেটা প্রশ্ন আসছে, পুরো এই এআই এর এই জিনিসটা হবে, কিন্তু আমি ক্লাউডে দিব না, সার্চিংটা হবে আমার পিসিতে কিংবা আমার বাসায় সার্ভারে। অতএব সার্ভারটাকে এমনভাবে বানাও যাতে করে আমার এই যে চাওয়াটা, এটার জন্য আমি আমার গোপনীয়তাটা, আমার জিনিস আমার ঘরেই থাকবে, বাইরে কিছু যাবে না, আমি শুধুমাত্র ওদের কাছ থেকে ইঞ্জিনটাকে নিব, কিভাবে করতে হয় সেটাকে নিব, এটার জন্য আমি পে করব। তাহলে এআই প্রযুক্তির কারণে পুরো প্রযুক্তির ক্ষেত্রে আসলে একটা পরিবর্তন আসবে। শিওর, এবং কিছুদিনের ভিতরে এটা ব্যাপক হবে। আপনার বাসায় সাধারণ ল্যাপটপে, এটা এআই ল্যাপটপ, মানে হলো যে আপনি যখন সার্চ করছেন এটা আপনিই জানেন শুধুমাত্র, কিন্তু এআই যে রেজাল্ট পাওয়ার কথা আপনি কিন্তু সেটা পাবেন। সেই ধরনের পিসি অলরেডি এসে গেছে, কিছু আসছে, এখনো দাম বেশি, আস্তে আস্তে আরো কমবে, মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হবে। জুয়েল ভাই, যে আরেকটি প্রশ্ন যে করেছিলাম, যে আমরা কতখানি আসলে আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারলাম? হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রথম কথা, খুব ব্র্যান্ড, এইচপি, কিছু ব্র্যান্ডের নাম বলি, এইচপি, লেনোভো, অ্যাসুস, এইসার, ডেল, এটা খুব কমন নেম, আরও এমএসআই, গিগাবাইট, হার্ডওয়্যারে কিন্তু এই ধরনের খুব কমন নেম আছে। এবং একটা কারণটা কি, যে তারা এখানে কি সহজেই অনেক লোকাল ব্র্যান্ড আসে, কিন্তু সহজে এখানে স্থান করতে পারে না, কারণ হলো এত ফাস্ট চেঞ্জিং, তার ওই মার্কেট সাইজটাও বড় হতে হয়। বাংলাদেশের মার্কেট সাইজ এত বড় না যে নিজে একটা করতে, মানে একটা ব্র্যান্ড অথবা নিজস্ব তৈরি করতে পারে, এটা এখনো পর্যন্ত সেটা না। সেটার জন্য কিন্তু আরেকটু সময় দিতে হবে। জি জুয়েল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে কম্পিউটারের কিংবা যে হার্ডওয়্যার রিলেটেড যেগুলো যন্ত্রাংশ, যন্ত্রপাতি, এসব, সেক্ষেত্রে বাংলাদেশ কেন আসলে এখানেও আমরা কেন বড় রকমের একটা অংশীদারিত্ব আমাদের হচ্ছে না, বা কেন বাংলাদেশে এই শিল্পটা বিকশিত হচ্ছে না, সেটা কি কি কারণ থাকতে পারে, সেটি আপনার কাছে একটু জানবো। আরেকটি বিরতি নিচ্ছি দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের প্রযুক্তি পণ্যের বাজার, সমস্যা, সম্ভাবনা, এসব নানা বিষয় নিয়ে। অতিথি হিসাবে আছেন রায়ান্স কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব আহমেদ হাসান জুয়েল। জি, আপনাকে আরেকবার স্বাগত। যে প্রশ্নটি আমি করেছিলাম, যে এই যে আমরা কেন এই প্রযুক্তি পণ্যের যে যন্ত্রাংশ, সেসব কেন আমরা তৈরি করতে পারছি না, বা এখানে বিনিয়োগ কেন সেরকম হচ্ছে না, বা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আসলে কি করতে পারে সরকার, সেসব বিষয় নিয়ে। আচ্ছা, এটাকে একটু বলে আমাদের একটু ধারণা করা উচিত। আমাদের এখানে উৎপাদন হলেই আমরা যে উপকৃত হব, বিষয়টা কিন্তু এভাবে ভাবার কোনো কারণ নাই। পুরো টেকনোলজিটাকে যদি আমি প্রপার ইউটিলাইজ করে, আমাদের যদি কাজের পদ্ধতির পরিবর্তন ঘটে, ওইটা যে পরিমাণ রেজাল্ট দিবে, ওইটাও কিন্তু পুরো ইকোনমিতে বড় ভূমিকা পালন করবে, পরোক্ষভাবে ভূমিকা রাখবে। পরোক্ষ মানে কি, প্রায় প্রত্যক্ষ রকম ভাবে ভূমিকা রাখবে। কম্পিউটার জিনিসটা এমন একটা জিনিস যে নাকি সবার সাথে ফিট করে, সেই জন্য নজরটা ওইদিকে দেওয়া দরকার, এক নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হলো যে ইনভেস্টমেন্ট, প্রোডাকশনের জন্য ইনভেস্টমেন্ট, এটাও একটা লুক্রেটিভ জিনিস। এটা একটু যে হচ্ছে না তা না, তবে এখনো পর্যন্ত আমাদের বাজার কিন্তু এই পরিমাণ না লোকাল ইন্ডাস্ট্রি করার মতো। লোকাল ইন্ডাস্ট্রি মানে মিনিমাম প্রতি 2 মাস পর পর আমাকে একটা করে মডেল চেঞ্জ করতে হবে, মানে টেকনোলজি অনেক জিনিস চেঞ্জ করতে হবে। আপনার এই সেটআপ আছে, তার মানে অপরচুনিটি কস্ট হিসাব করলে সেটা খুব বেশি, এখনো পর্যন্ত সেই পরিমাণ ভায়াবল না। মোবাইল ফোনে কিন্তু ডিফারেন্ট ঘটনা ঘটছে বাংলাদেশে, ওটা আমি অন্য বিষয়। কম্পিউটারের ক্ষেত্রেও কিছু চেষ্টা যে ছিল না তা না, ল্যাপটপ এবং ছিল। আমি যেটা মনে করি যে এটা জোর জবস্তি করার চেষ্টা করা, এখনো পর্যন্ত ওভারঅল মার্কেট প্রিপারেশন কিন্তু ওইটা নাই, এবং ওইটা খুব একটা প্রয়োজনও নাই। বরঞ্চ টেকনোলজির লেটেস্ট ডেভেলপমেন্টগুলো যত দ্রুত আনবে বাইরের ব্র্যান্ডগুলো, আমরা তত বেশি উপকৃত হব। প্রযুক্তির সঙ্গে আমরা পরিচিত এবং কাজেও লাগাতে পারবো। কিন্তু তাহলে এই সমস্ত প্রযুক্তি পণ্য আমরা কম দামে কিভাবে তাহলে পাবো?
কম দাম মানে গ্লোবাল যে দাম আছে, সেই পৃথিবী জোড়া যে দাম আছে, এই দাম তো একটা আমরা টাকা করতে পারবো না। তবে এর নিচের দিকে গভর্নমেন্ট একটু বুঝতে হবে যে এখানে অযথা ডিউটি অ্যান্ড ভ্যাট করে হিসাব করা দরকার। একটা বসলেই হবে, ঘন্টাখানিক বসলেই বুঝবেন যে কত টাকা আপনি অ্যাড করছেন, আর এটা যদি ছাড় দেন কিভাবে বিকশিত হচ্ছে। ওই 90-এর দশকের মতো, 90-এর দশক মধ্যে জাস্ট একটু দুয়ে চার করলেই কিন্তু আপনি ওইটার থেকে সমস্ত কিছু বুঝতে পারবেন। জি জি, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে যাচ্ছি, ক্যাশলেস সোসাইটি হচ্ছে, সবকিছু মিলে ডিউটি এবং ভ্যাটটাকে একটু ছাড় দিলে হয়তো এটা বিকশিত হতে পারে, তাই তো? কম্পিউটার এখন একটা বাতাসের মতো, আপনি যত বেশি সুন্দর বাতাস দিবেন মানুষকে, মানুষ তত বেশি সুস্থ থাকবে। কিন্তু জুয়েল ভাই, ইদানিং আমরা দেখছি যে প্রযুক্তি পণ্যের দাম কেন জানি অনেকখানি প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে। এটা কেন? এটা কি শুধু ডলারের দাম বাড়ার কারণে, নাকি আদার্স আরো? এটা খুবই আপসেটিং আসলে। এটা আদার্স মানে কি, সব এখন সমস্ত কিছু পৃথিবী জোড়া বানাতে গেলে যে কম্পোনেন্টগুলো লাগে, ওই কম্পোনেন্টগুলোর প্রোডাকশন কমে গেছে কিংবা সাপ্লাই কমে গেছে। কয়েকটা প্রাকৃতিক কারণ, এগুলো অনেক আছে। এর ভিতরে যুদ্ধ এখানে একটা বড় ব্যাপার, দুইটা যুদ্ধ, একটা হলো মিডল ইস্টেরটা আর একটা হলো রাশিয়ারটা। এই দুইটা টোটালি ইমব্যালেন্স ভিতরে আছে। কোভিডের পরে এটা আসলে সুবিধা করতে পারছে না, একবার সুবিধা হয় আরেকবার, মানে এখনো এটা টানা হেঁচড়ার ভিতরে ভালনারেবল অবস্থায় আছে, ভালনারেবল এখনো আছে, কিছুদিন থাকবে, তারপরে দেখা যেতে পারে যে একটু যদি স্টেবল হয়। আচ্ছা, তাহলে এখন যদি আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে তাহলে আমাদের প্রযুক্তি পণ্যের বাজারের ক্ষেত্রে, এটি সম্প্রসারণের ক্ষেত্রে কিংবা মানুষের দোরগোড়ায় যাওয়ার ক্ষেত্রে, কম দামে পাওয়ার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো এখন কাজ করছে এবং সেটা সমাধান কি? আচ্ছা, প্রথম কথা আমি মনে করি যে সরকার একটু বোঝা উচিত, এর আগে যেটা বললাম, ডিউটি, ইম্পোর্ট ডিউটি অ্যান্ড আদার ট্যাক্সেস হলো অযথা রিডিউস করতে হবে। রিডিউস করতে পারেন, না করেন, হিসাব করে দেখেন কোথায় লাভ হয়। ওনারা যেন এটা দেখেন, এটা আমার চাওয়া। এটাগুলো একটা বিষয়। আরেকটা বিষয়, টেকনোলজির সম্পর্কে আমাদের জানাশোনা আরও বেশি ব্যাপক হওয়া দরকার। এই যে যেমন ধরেন এই যে ব্র্যান্ড কোম্পানিগুলো, এই যাদের অন্তর্ভুক্ত বড় বড় 5-6টা ব্র্যান্ডের যারা নাকি অফিসিয়ালি ডিক্লেয়ার করা আছে যে বাংলাদেশ ট্রাভেল ব্যান, এটা 2 বছর থেকে, যে কারণে আগে যে কোনো একজন এক্সপার্টকে কল করলেই তারা 3 দিন পরে চলে আসতে পারতো আমাদের এখানে, এখন আসতে পারে না। কি ব্যাপার? অফিসিয়ালি তাদের কর্পোরেট থেকে দেওয়া আছে বাংলাদেশ ইজ ভালনারেবল কান্ট্রি অর কিছু একটা আছে। এই যে ব্যান করে রাখছে ওদের এক্সপার্টদেরকে বাংলাদেশে ট্রাভেল করার, এটা তো আমাদের কাউকে না কাউকে অ্যাড্রেস করতে হবে। এটা তো ওভারঅল আমরা তো এই সময়ে টেকনোলজির এই জিনিসগুলো থেকে পিছিয়ে যাচ্ছি। আগে যেখানে নাকি যে ব্র্যান্ড থেকে প্রতি মাসে মিনিমাম 8 থেকে 10টা ট্যুর হতো, এখন এটা 2 বছর থেকে একটা হচ্ছে না। চিন্তা করেন গ্যাপটা কি হবে। গ্যাপ হয়ে যাচ্ছে, মানে নলেজ এবং ইনফরমেশনের যে গ্যাপ হচ্ছে। আমরা তো শিখছি কার কাছ থেকে? আমরা তো শিখছি এইসব বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাজের প্র্যাকটিস থেকেই। আমরা বলেন, অন্যান্য বিজনেসম্যান বলেন, আমরা যারা নাকি মানুষের কাছে টেকনোলজিটা পৌঁছাচ্ছি, তারাও তো শিখছি তাদের কাছ থেকেই। সেই জায়গায় বাধা তৈরি হচ্ছে। আমি মনে করি যে এইসব জায়গায় কিন্তু মানে জ্ঞানের যে বিনিময়, সেটা আপনার হচ্ছে না তো। হ্যাঁ, জ্ঞানের বিনিময়, সহযোগিতার যে বিভিন্ন রকম আছে, অধ্যায়গুলো আছে, উপায়গুলো আছে, এগুলা কিন্তু হচ্ছে না। বাংলাদেশ মার্কেট সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে কিন্তু, যখন নাকি ওরা বলছে যে আইটি সেক্টরে বাংলাদেশে ব্যান, আমি মনে করি যে এটা সামহাও কারো ভালো করে দেখা উচিত। জুয়েল ভাই, আমরা তো আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে? খুবই সংক্ষিপ্তভাবে। না, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ খুব নতুন টেকনোলজি নিতে পারে, সাধারণ মানুষ থেকে উপর পর্যন্ত। এটা খুব ভালো জিনিস, এবং আমাদের প্রস্তুতি, সরকারের প্রস্তুতি, সবাই সহযোগিতামূলক থাকলে পুরো ইন্ডাস্ট্রি, পুরো দেশের ফাউন্ডেশনের কিন্তু বড় পরিবর্তন ঘটে যাবে। যে আমরাও সেটি আশা করি যে সরকার এই বিষয়গুলোর দিকে একটু নজর দেবে এবং এই ব্যাপারে সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।